চোখে পানি পড়ছে টুপটুপ করে কুয়াশা। এক হাতে বারবার তা মুছে চলেছে, এক মুছছে তো আবার একবার বের হচ্ছে। ওভাবেই এক হাতে মোম ধরে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল জোর গতিতে পা ফেলে। সোজা কোনো দিকে না তাকিয়ে শিশিরের ঘরে গেল। ঘরের দরজা খোলাই ছিল। গিয়ে দেখলো শিশির রাগে ফুঁসছে বিছানায় বসে। নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না সে। দু হাতে বিছানা খামচে ধরে চোখ ফ্লোরে দিয়ে রেখেছে। কুয়াশা ঢুকে কোনো দিকে না তাকিয়ে কোনো মতে হাতের মোমবাতিটা ড্রেসিং টেবিলে রেখে বিদ্যুৎ গতিতে শিশিরের উপর হামলা চালালো। এই যে সে হামলা না, রাগ, দুঃখ, কষ্ট, গালের ব্যথা, অভিমান সব একসাথে ঝাড়তে লাগলো। শিশিরের চুলগুলো দু হাতের মুঠোয় নিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলার পণ করছে। মাথা সমেত চুল ধরে টেনে টেনে ঝাঁকাচ্ছে আর অনবরত বলে চলেছে, বল কেন মারলি আমাকে? কি করেছি কি আমি? তুই কিছু না জেনে না বুঝে কেন মারলি আমাকে? সত্যি না জেনে আমায় কেন মারবি তুই? সবসময় কেন আমাকে মার খেতে হবে তোর? আমি কি সস্তা জিনিস? তুই সত্যিটা আগে জেনে নিতি, তারপর মারতি। সবসময় নিজের মন মর্জি মতো কেন চলবি তুই? পেয়েছিস কি তুই আমাকে? বল কেন মারলি? বল, আমার ব্যথা লাগে না? আমার কষ্ট হয় না? আমাকে তোর মতো মানুষ মনে হয় না? কেন মারবি বল? তুই আমার কে? আবার আমি বা তোর কে বল? এমন পাগলের প্রলাপ বলে চলেছে আর একের পর এক চুল টানছে। শিশির আটকাতে গেলে ওর হাতে খামচে দিচ্ছে, আবার দুই হাতের বাহুতে চাপড় দিচ্ছে, তো আবার কখনো বুকে আর পিঠে থাপ্পড়, কিল, ঘুষি, খামচি দিচ্ছে। কোথাও বাদ রাখছে না। কুয়াশা শিশিরের জোর মনে হচ্ছে এক মুহূর্তে শিশিরের থেকেও দ্বিগুণ বেড়ে গেছে। মানে শিশির ওকে কিছুতেই থামাতে পারছে না। আকস্মিক হামলা সামলাতে একটু বেগ পেতে হচ্ছে। কুয়াশা একদম পাগলের মতো করছে আর প্রলাপ গাইছে। আর একটাই কথা, কেন মারলি তুই? সত্যি না জেনে কেন মারলি? এই বাক্য দুটো শতবার বলা হয়ে গেল, সাথে হেঁচকি তুলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একদম বাচ্চারা যেমন ফুপিয়ে আটকে আটকে কাঁদে, কথা বলে আর কাঁদে, ঠিক তেমন করে। শিশির এবার না পেরে কুয়াশার দু হাত জোর দিয়ে ধরে হাত মুছড়ে কুয়াশার পেছন দিয়ে ওকে টেনে নিজের কোলের উপর বসিয়ে নিল। বাচ্চাদের যে কাঁদায় খাওয়ানো হয় ওই রকম। কুয়াশা পা জোড়া বাম দিয়ে নিয়েছে আর মাথা সমেত শরীরের ডান দিকে হাত বাঁধা পড়ায় এবার অনবরত হাত মুচড়াতে লাগলো ছাড়া পাওয়ার জন্য, কিন্তু মুখ এখনও তার চলছে। শিশির তার নিজের দু হাত দিয়ে কুয়াশার হাত ধরে রেখেছে। এখন পাগলামো ছাড়েনি। মনে হয় মানে ওর এতটাই ব্যথা লেগেছে যে দিক বিদিক ও ভুলে গেছে। তার উপর মারটা দিয়েছে শিশির, যে ওর সব থেকে অপ্রিয়। মিনিট খানিক প্রলাপ বকে হাত মুচড়ে যখন হলো না, তখন মুখ এড়িয়ে নিয়ে শিশিরের কাঁধ বরাবর গলায় নিচে কামড় বসিয়ে দিল। বেশ জোরেই দিয়েছে। শিশির সাথে সাথে গুঙিয়ে ওঠে, চোখ মুখ খিচিয়ে ফেলল, দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার বৃথা চেষ্টা করতে লাগলো। মিনিট হয়ে যাচ্ছে। যখন ছাড়ল না কুয়াশা, তখন শিশির অতি কৌশলে কুয়াশার দু হাত এক হাতের মধ্যে আটকে নিল, আর তারপর অন্য হাত, যেটা ডান হাত শিশিরের, সেই হাত কুয়াশার ঘাড় গলিয়ে মাথার পিছনে চুল ধরে চেপে ধরল। চেপে ধরার জন্য কুয়াশার মাথা ব্যথা পেল, তাই মুখ তুলে নিল তখনই। কুয়াশা যখন মুখ তুলে নিয়েছে, তখন শিশিরও ওর চুলের বাঁধন থেকে হালকা করে আলগা করে দিয়েছে, কিন্তু সম্পূর্ণ ছাড়ল না, মাথা ধরেই রাখল। কুয়াশা এখনও হেঁচকি তুলে তুলে ফুপিয়ে কাঁদছে। ভাব লাগছে দম আটকে আসছে। হাঁপিয়েও গেছে শিশিরকে মারতে মারতে। অমনি ফুপাতে ফুপাতে শিশিরের দিকে তাকালো, আবার বলল, বল কেন মারলি আমাকে? আমি কি খারাপ মেয়ে? তুই আমাকে মারলি কেন? এটুকু বলে অয়নের সাথে ঘটা ঘটনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আটকাতে কণ্ঠই বলল সব বিস্তারিতভাবে। শিশির এবার পূর্ণ দৃষ্টি দিল কুয়াশার ওপরে। ঘরের দুটো মোমবাতির আলোয় মৃদু আলোকিত হয়েছে। দুটো মোমবাতি বলতে একটা শিশির ঘরে এসে জ্বালিয়েছিল। ঘরে চার্জলাইট আছে, সেটা জ্বালানোর সময় প্রয়োজন মনে করেনি, রাগের মাথায় মোমবাতি জ্বালিয়েছে। আর একটা কুয়াশা এনেছে। দুটো মোমবাতির আলোয় শিশির খেয়াল করে দেখল এই সময়টুকুর মাঝে পুরো মুখটা লাল হয়ে গেছে কান্না করার জন্য, চোখও ফুলে উঠেছে। মোমবাতির হলুদ আভায় মারের দাগটা চোখে পড়ল না।
ঘেমে গেছে মুখ আর শরীর। কারেন্ট না থাকায় শিশিরও ঘেমে গেছে। তার উপর দুজনে যে পরিমাণ ধস্তাধস্তি করলো, কুয়াশার চুলগুলো হাতের খোপা করা ছিল সেগুলো ধস্তাধস্তির সময় খুলে ছড়িয়ে ছিটিয়ে গেছে। কুয়াশাকে ওভাবে কাঁদতে দেখে শিশিরের কী হলো কে জানে, সে কুয়াশাকে ধরে হাত দুটো ছেড়ে দিল। এরপর সেই বাম হাত কুয়াশার পেট বরাবর কোমরের পাশে আঁকড়ে ধরে কুয়াশাকে টেনে নিল নিজের মাঝে। মাথায় রাখা হাতটা কুয়াশার মাথা দিয়ে মিশিয়ে নিল বুকের সাথে। কুয়াশার একটু আদরের সঙ্গ পেয়ে বাচ্চাদের মতো শিশিরকে আঁকড়ে ধরল। একদম বাচ্চাদের মতো করে নিজের দুহাত শিশিরের কাঁধ গলিয়ে গলা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শিশিরের গলায় মুখ গুজে দিল। আবার শব্দ করে কেঁদেও দিয়েছে। এবারে শব্দ করে কান্নাটা অস্পষ্ট স্বরে বের হতে লাগলো, কারণ তার মুখ শিশিরের গলার মাঝে। শিশিরের দু হাতে আঁকড়ে ধরে কেঁদে চলেছে। শিশিরও যেন সব ভুল বুঝে গেছে। শিশির না দুজনের ভুল গেছে তা ঠিক কে কোথায় এবং বরং কিভাবে আছে। কুয়াশা কাঁদছে আর শিশিরও ওকে নিজের সাথে মিশিয়ে নেবার বৃথা চেষ্টা করছে। সে একটু অনুশোচনায় পড়ে গেছে। আসলে আগে সত্যিটা জানা উচিত ছিল তার। সবসময় চোখের দেখা সঠিক হয় না, কিছু চোখের দেখা ভুলও হয়। তার উচিত ছিল সেটাকে আগে তদন্ত করার, আগেই না বুঝে এতটা রাগ দেখানো কিংবা এতটা জোরে মার দেওয়াটা উচিত হয়নি। মেয়েটা সহ্য করতে পারেনি, পারবেই বা কী করে? সে তো কখনো এত জোরে মার কারোর কাছে খায়নি। সে ছোট থেকেই দেখে আসছে এই মেয়েটা সবাই আদর করে মানুষ করেছে, ভালোবাসায় ভরিয়ে দিয়ে বড় করেছে। আদরে বিড়াল ছানার মতো সকলে যত্ন করে রাখে। বাড়ির একমাত্র ফুলকি না, বাবা চলে যাওয়ার পর থেকে আরও বেশি আদর পেয়েছে। সেই মেয়েটাকে এমন মার দিল আজ, তাই এমন মার আজ পর্যন্ত কেউ দেয়নি। আসলে কুয়াশা এমন মার খাবার প্রয়োজন পড়েনি। শিশির ছোট থেকেই দেখে আসছে মেয়েটা জেদি হলেও যথেষ্ট ভদ্র, কখনো কারোর অবাধ্য হয়নি। ভাইদের, চাচুদের, বাবা মাকে খুব মান্য করে চলেছে, কখনো কোনো দিন খারাপ কাজ করেনি। যথেষ্ট সহনশীলতা বজায় রেখে চলে। উদ্গ্রহ ভাব কুয়াশার মধ্যে একদমই নেই। মেয়েটার হাজার জেদ, অবাধ্যতা, উগ্র স্বভাব, অবাধ্য সমষ্টি জিনিস শুধুমাত্র শিশির নামক এই ছেলেটার কাছে এসে আটকা পড়ে। শিশিরের সাথে এমন করার কারণও যথেষ্ট। সে ছোট থেকেই শিশির অবহেলা, মাই ঝগড়ার সাথে পরিচিত হয়েছে। শিশিরও ছোট থাকতে হিংসার কারণে কুয়াশাকে কখনো কাছে টানেনি। আসলে এসব ছোট মনের ব্যাপার স্যাপার। ছোটোকালে ছেলেমেয়েরা থাকে অবুঝ, তখন তাদের মনে বিবেক যা এসে হানা দেয় সেটাই আঁকড়ে ধরে। শিশিরও ছোট মনে কুয়াশার প্রতি সকলের এত ভালোবাসা সহ্য করতে পারেনি, আর কুয়াশাও ছোট থেকে শিশিরের এত অবহেলা সহ্য করতে পারেনি। এসব কিছুর মাঝেই এরা একের পর এক শত্রুতে পরিণত হয়েছে আস্তে আস্তে, যেটা বড় হয়ে স্বভাব আর অভ্যেসে পরিণত হয়ে গেছে। বলতে গেলে এসব কিছু স্বভাব আর অভ্যেসেরই দোষ। কুয়াশা এখন আষ্টে পিষ্টে শিশিরকে ধরে। শিশিরও আগলে রেখেছে কুয়াশা কাঁদছে। কান্না থামাতে শিশির আলতো করে ডাকলো, কুয়াশা, এই কুস। শুনল না সে, কান্নায় ব্যস্ত সে। শিশির আবার ডেকে বলল, এই আচ্ছা হয়েছে, আর কাঁদতে হবে না, আমি না বুঝে মেরে ফেলেছি, চুপ কর এবার। কুয়াশা শুনল, বোঝা গেল না। আচ্ছা, মুসিবতে পড়া গেল তো, যে আদরিনকে মেরেছে এটার খেসরত এখন কোনভাবে দেওয়া লাগবে কে জানে। শিশির আবার বলল, চুপ চুপ কর। আচ্ছা বাবা, হয়েছে তো, অনেক কেঁদেছিস, বাকিগুলো তুলে রাখ আগামীর জন্য। কুয়াশা এবার বোধহয় শুনল কথাগুলো। কান্না থামিয়ে মাথা তুলে শিশিরের মুখের সামনে মুখ নিল, কিন্তু গলা ছাড়ল না। শিশিরের দু কাঁধের উপরে হাত দিয়েই রাখল। কেঁদে কেটে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। সেগুলো বোধহয় সব শিশিরের শার্টেই মাখিয়েছে। দুজনেই ঘেমে নেয় একাকার, চটচটে হয়ে গেছে শরীর। মাথা তুলে শিশিরের মুখের সামনে মুখ নিয়ে আদুরেভাবে জিজ্ঞাসা করল, তুমি আবার মারবে আমায়? শিশির খুব হাসি পেল। এই মেয়ে আদরে এতটাই বাদর হয়েছে, কিন্তু নিজেদের অবস্থাও শিশিরের খেয়াল এসেছে কিছুক্ষণ আগে, তবুও সেটারও পাত্তা দেয়নি।
এখন এই মেয়ে যত বড় হচ্ছে তত বেশি কেমন উদ্ভব কারবাটে ঘটনা ঘটাচ্ছে তার সাথে। আগে ছোট ছিল, ঝগড়া মারামারি করে শান্তি পাওয়া যেত, আর এখন শরীরের সান্নিধ্য না চাইতেও চলে তো আসেই, সাথে কেমন অপ্রস্তুতি অনুভূতি আসে। যতই হোক, একটা মেয়ে বলে কথা। শিশির মনে মনে হেসে নিয়ে ঠোঁটে আলতো হাসি বজায় রেখে বলল, হ্যাঁ সে তো বটেই, আবারও মারব, কোনো আকাম করা দেখলেই মারব। আমি আকাম করিনি, বললাম তো সব। আচ্ছা বুঝলাম, আর শোন, ওই অয়নের থেকে দূরে থাকবি। ওর মতিগতি কখনো কি বলে, কখন কি করে, দূরে থাকবি ওর থেকে। আত্মীয় বলে কিছু বলতে পারছি না, আমি দূরেই থাকি। অয়ন ভাইয়াকে আমাকে পছন্দ হয় না, কেমন ফেভিকল টাইপ, শুধু গায়ে পড়ে ভাব জমাতে আসে। পছন্দ করে তোকে তাই আসে, করুক, তাতে আমার কি, আমার তো পছন্দ না তাকে। শিশির আর কথা বাড়ল না, এবার কুয়াশার কোমরের বাঁধন আলগা করে দিল, তারপর মাথা থেকে হাত নামিয়ে এনে বলল, নাম এবার। যা মারামারি করলি, আমি একটা মেরেছি তোকে, আর তুই আমাকে গণধোলাই করলি, ফালতু একটা। ঠিক করেছি, না বুঝে না জেনে আমাকে মারার শাস্তি। শিশির চোখ গরম করে তাকালো, ঝটকা দিয়ে কুয়াশাকে এবার বিছানায় ফেলল। কুয়াশা বিছানায় বসে বলল, সাবলান কোথায়? সর, আগলা পিরিত দেখাতে হবে না। কামড়ে দিয়ে আসছে আবার সেবা করতে, হাতেও জ্বলে যাচ্ছে আমার। কুয়াশা তো সেই আনন্দ হচ্ছে শিশিরকে মারতে পেরে। সে আর কিছুই বলল না, উঠে দাঁড়ালো। যা ইচ্ছে করুক, হয় সাবলন লাগাক আর না লাগাক তার দেখার নেই কিছুই। সে মারতে পেরেছে, এতেই বাহাদুর সে। শিশিরও উঠে হালকা মোমবাতির আলোয় মিররের সামনে গিয়ে কাঁধ দেখার চেষ্টা করলো। কামড়টা বেশ ক্ষতি করেনি, কারণ কলারওয়ালা টি শার্ট বলে, তবে দাঁতের ছাপ বসে লাল হয়ে উঠেছে। ভাগ্যিস কলারওয়ালা ছিল, নয়তো এই গোবর ঠাসা বোধহয় আজ কাঁধ কামড়ে খেয়ে নিত। কুয়াশা এবার ভেঙচি কেটে একটা মোম নিয়ে হাঁটা ধরল। দরজার সামনে যেতে শিশির বলল, এই দাঁড়া। কুয়াশা ফুঁসে উঠল আবার কি? হাঁটিয়ে আবার একটা থাপ্পড় দেবো, কথা ঠিক করে বল। কুয়াশা কিছু বলতে যাবে, তার আগেই শিশির আমতা আমতা করে বলল, তোর গালে আইস কিউব দিয়ে গিয়ে। পারবো না, এই গাল আজ ভাইয়াদের দেখাবো, তারপর তোমাকে বকা শোনাবো, তারপর আমি ক্ষান্ত হব, বলে হাঁটা ধরল। শিশির মেজাজ নিয়ে কিছুটা দৌড়ে এসে ধরল কুয়াশার হাত, বলল, এখনও নিশ্চয়ই ব্যথা আছে, নাকি ভুলে গেলি? আবার ওই একই জায়গাতেই খেতে না চাইলে আমার কথাটা শোন। কুয়াশা উত্তর করতে যাবে, তা শোনার প্রয়োজন মনে করল না। শিশির বলল, চুপ, বলে কুয়াশার হাত থেকে মোমবাতি নিয়ে ওর হাতে ধরে রান্নাঘরে নিয়ে গেল। কুয়াশা আর কিছু কথা না বলে মনে মনে ভেঙচি দিয়ে বলল, মেরে আসছে, আবার দরদ দেখাতে ঢঙের কাজ কোথাকার। আলতো করে আলো আঁধারিতে আস্তে আস্তে গিয়ে ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে সে কুয়াশার অন্যার এক কোনায় দিয়ে ওর গালের ওপর ধরল। বলল, ধরে আস্তে আস্তে স্লাইড কর, ব্যথা হবে না আর দাগও থাকবে না। কুয়াশা প্রত্যুত্তর না করে ধরল। এই বোধহয় প্রথম শিশিরের কোনো কথায় প্রত্যুত্তর না করে একটা কথা শুনল। আবার এই বোধহয় সর্বপ্রথম দুজনে মারামারি করে একের ওপরের প্রতি দরদ দেখাচ্ছে। বাহ, কি উন্নতি! এরই মাঝে কারেন্ট চলে এলো, আবার সব আলোয় ঝলমল করতে লাগলো। কুয়াশা শিশিরের দিকে একবার তাকিয়ে মুখ বেঁকিয়ে ভেঙচি কেটে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল বরফ টলতে। শিশির সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ের এতটা সান্নিধ্যে আর যাওয়া যাবে না, এখন থেকে এসব দিকে খেয়াল রাখতে হবে। তার মাথায় কিছুই ছিল না বলে ওরকম একটা কাজ করে ফেলেছে। এখন শরীরের মধ্যে কেমন শিরশির অনুভব হচ্ছে। বিড়বিড়ালো সে। নারীর শরীরের ছোঁয়া সান্নিধ্যে ভয়ঙ্কর, যা অতি ভয়ঙ্কর। সব কিছু ঠিকঠাক করে রান্নাবান্না শেষ করে রাত 12টা পার হয়ে গেল। 12টার পর সকলে একসাথে বসে খেলো। ছাদেই খেলো সকলে, শুধু জাকির মালিথা ও জাহিদ মালিথার জন্য নিচে নিয়ে আসা হয়েছিল। খাওয়া দাওয়া পার চুকিয়ে 3 যা নিচে চলে গেছে।
ছোটরা সবাই একজোট হয়ে গল্প করছে আর মেহেদি পড়ছে। নিচে মাদুর বিছিয়ে বসেছে এবার। সেই মাদুরের ওপর শিশির, নেহার, হিমেল, অয়ন, তুষার, তুহিন শুয়ে ফোন টিপছে আর গল্প করছে। মেয়েরা কেউ একা একা মেহেদি পড়ছে, তো কেউ পরিয়ে দিচ্ছে। এমনি সময় অনি বলল, শিশির ভাইয়া মেহেদি পড়বে না? আমি পরিয়ে দেবো তোমাকে। উত্তরে শিশির বলল, না অনি, আমি মেহেদি পড়ি না, ভাইদের দিয়ে দাও। অনি মন বেজার করে ফেলল। ঈশা সেদিকেই তাকিয়েছিল। সে বুঝেছে অনি শিশিরকে পছন্দ করে। বিষয়টা তার কাছে খারাপ লাগলো। হিমেল বলল, অনি আপু, আমাকে দিয়ে দাও। ভাই সব কোনো কালেই এসব নেয় না। অতঃপর কী আর করা যায়। অনি হিমেলকে মেহেদি দিতে লাগলো। কুয়াশাকে বৃষ্টি দিয়ে দিচ্ছে। অনেক সুন্দর পারে বৃষ্টি মেহেদি দিতে। দিতে দিতে বৃষ্টি ইয়াসমিনকে বলল, ইয়াসমিন, তুহিন ভাইকে দিয়ে দাও তুমি তো এখানে নেওয়া ধরনি। এইটুকু বলে আবার ফিসফিস করে বলল, এই সুযোগ কাজে লাগাও, নিজের মেহেদি নিজের বরকে দিয়ে হাত রাঙিয়ে দাও। ইয়াসমিন লজ্জা গেল। কথাটা সবাই শুনে নিয়েছে, তবুও শুনে সবাই ঠোঁট টিপে হাসছে। তুহিন একটু অপ্রস্তুত হলো, তবে কিছু বলল না। বোধহয় সম্মতি আছে। ইয়াসমিনও উঠে গেল তুহিনের কাছে। তুহিন মানা করল না, হাত বাড়িয়ে দিল হবু বউয়ের দিকে। হবু বউ যত্ন করে হাতটা নিয়ে মেহেদি দিতে লাগলো। এদিকে অয়নের ইচ্ছে হলো ওদের মতো কুয়াশার থেকে মেহেদি করতে, কিন্তু কুয়াশা নিজেই তো অন্যের থেকে নিচ্ছে, আর তার প্রকাশ করল না। সকাল 6টা, সকলে উঠে পড়েছে। ঈদের দিন বেশি সময় বিছানায় কেউ থাকে না। মালিথা বাড়ির 3 জা সহ বৃষ্টি নামাজ আদায় করেই রান্নার কাজে লেগেছেন। রান্নাঘরে টুংটাং শব্দ তুলে রান্না করছেন তারা। ঈদের দিন সকাল থেকে হরেক রকম পদ রান্না হয়। সেমাই থেকে শুরু করে নানান পদ, সেগুলোই রান্না করছেন। সারা বাড়ি সুগন্ধে মোমো করছে। ইয়াসমিন ঈশাকে রাত 3টের দিকে দিয়ে এসেছিল তুহিন। তারা রাত এক বাড়িতে থাকেনি। বাড়ির পুরুষগুলো গোসলে ব্যস্ত। ঈদের নামাজে যাবে সকালে 8টার সময়। ঈদের নামাজ সময় ধার্য করা হয়েছে। সময় তখন 7টা। উপর থেকে একে একে সব পুরুষগুলো নেমে এলো। একে একে অপরকে সালাম দিল, কোলাকুলি করে ঈদ মোবারক জানালো ভাইয়ে ভাইয়ে। জাকির মালিথা এবং জাহিদ মালিথার পরনে সাদা পাঞ্জাবি ও সাদা পায়জামা, আর সকলের ছোটো পরনে হরেক রকমের পাঞ্জাবি ও চুড়িদার। সোফায় কুয়াশা আর অনি বসে আছে। কুয়াশা মেহেদির রং দেখতে ব্যস্ত, আর অনি শিশিরকে দেখতে ব্যস্ত। শিশির পরনে অ্যাশ কালারের পাঞ্জাবি, তার সাথে সাদা চুড়িদার। হাতে সেদিন একটা ঘড়ি, যেটার বেল্ট কফি কালার। চুলগুলো হালকা ভেজা ভেজা চুলে চিরুনি করে উপরে তুলেছে। চুল ভেজা থাকার জন্য কিছু অবাধ্য চুল কপালের উপর এসে পড়ে আছে। বাম হাতে টুপি আর ফোন ধরে রেখেছে। টুপিটা এখন মাথায় দেয়নি, আঁতর দিয়েছে। বোধহয় শরীর সুন্দর স্মেল আসছে। হেসে হেসে ভাইদের সাথে কথা বলছে। কি স্নিগ্ধ লাগছে ছেলেটাকে। অনি তাকিয়ে থেকে সবার উদ্দেশ্যে বলল, ঈদ মুবারক ভাইয়া। একটু থেমে আবারও বলল, ঈদ মুবারক খালু, ঈদ মুবারক বড় খালু। সালামি চাই কিন্তু। সকলে ওকে ঈদ মুবারক জানালো। এরপর জাকির মালিথা বললেন, হ্যাঁ অবশ্যই বাবা, এদিকে এসো। অনেক আনন্দে এগিয়ে এলো। জাকির মালিথা সহ জাহিদ মালিথা অনিকে সালাম দিলেন। এরপর জাহিদ মালিথা সহ ছোটরা খাবার টেবিলের দিকে গেল। বৃষ্টি এসে সেমাই পরিবেশন করলো। সেমাই খেয়ে নামাজে যায় সকালে, কিন্তু জাকির মালিথা ও জাহিদ মালিথা কোরবানি ঈদে সকালে কিছু খান না। এর কারণ কোরবানি যিনি বা যারা দেন তাদের সকালে না খাওয়ার নিয়ম, এবং তা অতি উত্তম। এই 2 ভাই প্রতি কোরবানি ঈদে করেন। নামাজ পড়ে এসে কোরবানি দিয়ে এবং সেটার কাজ সম্পন্ন করে তবেই খাবার খান, এমনটা করা সুন্নাহ। যেহেতু কোরবানি 2 ভাইয়ে দেন, সেহেতু দুজন এই নিয়ম মানেন, বাকিরা খেয়েই যায়। বৃষ্টি পরিবেশন করার পর জাকির মালিথা এবং জাহিদ মালিথা কুয়াশাকে ডাকলেন, যেটা হারমেশা প্রতি ঈদেই হয়ে থাকে। কুয়াশাও এই ডাকে আশায় থাকে।
চাচুরা ডাকতেই একদম চিলের মতো দৌড়ে চলে এলো। কুয়াশা আসতেই জাকির মালিটা সেমাই মুখে দিলেন কুয়াশাও বিনা বাক্যে মুচকি হেসে নিল। এরপর জাহিদ মালিটা দিলেন। এই আদরটা শুধু আর শুধু মাত্র কুয়াশার জন্যই বরাদ্দ। জালাল মাহিতা এমনটাই করতেন একমাত্র নাতনির জন্য। আদরের অভাব রাখতেন না। কুয়াশা বাবারও খাওয়াতো। এখন বাবা নেই তো কি হয়েছে, একমাত্র ভাতিজার আদর কি কম পড়বে? ওহো, কখনোই না। প্রতি ঈদে চাচুরা ভালোবেসে এমন নিজেরা না খেয়ে কুয়াশাকে খাওয়ায়। এরপর জাকির মালিটা বৃষ্টিকে ডাকলেন। বৃষ্টি বেশ অবাক হলো এই প্রথম ঈদে বৃষ্টির শ্বশুরবাড়িতে। তাই ঈদ এই বাড়ির নিয়মকানুন থেকে বেশ অন্যগত সে। বৃষ্টির শাশুড়ি বললেন যেতে, বৃষ্টিও গেল। বৃষ্টি আসতেই জাকির মালিটা এইভাবেই সেমাই দিলেন বৃষ্টিকে। মুখের সামনে ধরতেই মেয়েটার আবেগে চোখটা ভিজে এলো। এই বাড়িতে একদম কুয়াশার মতো করেই তাকেও দেখা হয়। কুয়াশাও হেসে বলল, ভাবি নাও। বৃষ্টি আর কথা না বলে নিল। জাহিদ মালিটাও দিলেন। উপস্থিত সবাই মুখে হাসি নিয়ে সবটা দেখল। তুষারের মুখেও তৃপ্তিময় হাসি। মা মরা মেয়েটাকে সে ভালোবেসে বিয়ে করে এনেছিল। এখানে এত মানুষের মাঝে সে নিজেকে কিভাবে রাখবে এটা অনেক ভাবত তুষার। কিন্তু এত জলদি সে সকলকে নিজের মতো আপন করে নেবে সেটা সে ভাবনার বাইরে ছিল। তুষারের দিকে তাকালো বৃষ্টি। দেখল তার দিকেই তাকিয়ে আছে। বৃষ্টির কৃতজ্ঞতার চোখে তাকিয়ে হাসি দিল একটা তুষারকে। অনি দৌড়ে এসে বলল, ইমা আমি কি দোষ করলাম তাইলে? হেসে ফেললেন সবাই। জাকির মালিটা বললেন, তোমাকেও ডাকতাম বাবা, এসো। অতঃপর অনিকেও সেমাই খাইয়ে দিল। এরপর জাকির মালিটা জাহিদ মালিটা সেখান থেকে চলে এলেন। এসে সোফায় বসলেন। বাকিরা 1-2 চামচ খেয়ে একে একে উঠে পড়ল সকলে মিনিট 10 বসল সোফায়। তার মাঝে জাকির মালিটা বাড়ির 3 জাকে ডাকলেন। এটা হামেশাই হয়ে আসছে। ওনারা ঈদের নামাজের আগে 3 জায়ের হাতে সালামি দিয়ে তবেই নামাজে যান। নামাজের আগে নাকি স্ত্রীর হাতে সালামি দিয়ে গেলে বরকত হয় এবং সোয়াব পাওয়া যায়, সেটাই মানেন জাকির মালিটা ও জাহিদ মালিটা। সেই সাথে আজমিরাকে 2 ভাই সালামি দেন, নয়তো বিষয়টা দৃষ্টিকটু। জাকির মালিটা ও জাহিদ মালিটা আজমিরাকে সালামি দিলেন। আজমিরা বেগমের চোখেও ভিজে উঠল। এই দুটো মানুষ এতগুলো বছর ভাইয়ের সন্তান তাকে আগলে রাখছেন, কোনো কিছুরই কমতি নেই। যদি মানুষ পায়ে হাত দিয়ে সালাম করে জায়েজ হতো তখন সারাক্ষণ সারা জীবন এই দুটো মানুষের পা জড়িয়ে ধরে শুকরিয়া আদায় করতেন, কিন্তু সেটা তো জায়েজ না। তাই তিনি প্রতি আওয়াতে মহান আল্লাহর কাছে 2 হাত তুলে শুকরিয়া আদায় করেন, ওনাদের জন্য 1000 বছরের চেয়ে মনজাত করেন। তিনি যা আবার সেখানে থেকে প্রস্থান করেন। এরপর ছোটদের সকলকে সালামি দিলেন। তুষার তুহিন সবাইকে দিল। তুষার আগেই বৃষ্টিকে ঘর থেকে সালামি দিয়ে এসেছিল। এই সালামি নিতে গিয়ে বাঁধল এক চালান শিশির আর কুয়াশার মধ্যে, কিন্তু বেশিক্ষণ তার টিকল না। এমনিতেও নামাজের টাইম, তার উপর চাচুরা আছেন। কুয়াশা ভেঙচি দিয়ে উপরের পথ ধরল। সকলে বেরিয়ে গেল একসাথে নামাজের জন্য। দুপুর তখন 2টো। এই সময় জাকিরা বেগম ভাই বোনের ছেলেমেয়েরা এলেন। জাকিরা বেগমের 2 ভাই ও 1 বোন আছে। ছোট অর্থাৎ শিশিরের ছোট মামার 2 ছেলে, খালার 2 ছেলে ও 1 মেয়ে এসেছে। শিশিরের খালার আরও একটা ছেলে আছে, তার বিয়ে হয়ে গেছে, সে আসবে একবার বিয়েতে। বড় ভাই অর্থাৎ বড় মামার 1 ছেলে 1 মেয়ে, তাদেরও বিয়ে হয়ে গেছে। জাকিয়ার ভাই বোনেরা আগামীকাল আসবেন। জাকিয়ার মা বাবা আর বেঁচে নেই। আম্বিয়া বেগমের মা বাবা নেই, তার বোন আগামীকাল ভাইয়ের ওখানে যাবেন, এরপর 2 দিন থেকে এখানে আসবেন। আর এদিকে আজমিরা বেগমের তো মা বাবা নেই, তার উপর বোনেরাও কোনো সম্পর্ক রাখেননি। তিনি আর কাকে দাওয়াত করবেন? তবুও বিয়ের দাওয়াতে করেছেন বলেন আসবে না। হতভাগা কপাল তার।
এসব মনে করে মনটা বিষিয়ে উঠলেও সংসারের সকলের কথা মনে করে তিনি নিজেকে দমিয়ে নেন। কাজিনগুলো এসে বাড়িতে হই হুল্লোড় বাঁধিয়ে দিল। কুয়াশা ঘরে ছিল, সে বেরিয়ে এসে সবাইকে পেয়ে বেশ খুশি হয়ে উঠল। জাকিরা বেগম বোনের মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এবার SSC দেবে। নাম শশী, বেশ চঞ্চল মেয়েটা, কুয়াশার খুবই ভক্ত। শশী কুয়াশাকে নামতে দেখে দৌড়ে গিয়ে বুবু বলে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। কুয়াশাও ধরল, ভালো মন্দ জিজ্ঞাসা করল। চারিদিকে চোখ বুলালো শশী, কাঙ্ক্ষিত দুটো মানুষকে খুঁজতে চোখ বুলালো, কিন্তু পেল না এখানে। এরই মাঝে দেখলো শিশির আসছে। সে বাইরে ছিল, যেখানে কোরবানির কাজ চলছে। শিশিরকে আসতে দেখে মৃদু চেঁচিয়ে ডাকলো, শিশির ভাইয়া। শিশির শরীরে আপাতত নোংরা। শশী শিশিরকে দেখে চোখ মুখ উজ্জ্বল করে হেসে উঠল। শশী দৌড়ে গিয়ে কেবলই ধরতে যাবে, তখন শিশি বলল, এই এই আমার শরীর নোংরা, ধরিস না। শশী তাকিয়ে দেখলো হাতের টি-শার্টে রক্তের ছাপ। শশী বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একাই সকলের কাজ করে আসলে। কুয়াশা তা শুনে হা হা করে হেসে দিল। শশী হেসে ফেলল। শিশির চোখ গরম করে কুয়াশার দিকে তাকালো। কুয়াশা একটু শিক্ষা দেবার জন্য ওর দিকে তেড়ে উদ্দেশ্য করে ওকে নোংরা করে দেবে। কুয়াশা মাত্রই গোসল করে শুধু ড্রেসটা পরেছে, চুল থেকে টপ টপ করে এখনও পানি পড়ছে। শিশির বলল, তোর হাসি বের করছি আমি, ওয়েট কর। এই কসাই দেখ, একদম আমাকে ছুবি না, কেবল গোসল করলাম আমি। এই বলে দৌড়াতে লাগলো বসার ঘরের জুড়ে। শিশির তো এবার আরও রেগে গেল তুই শুনে। বাড়িতে মেহমান ভর্তি, আর এটার ভাষার কী অবস্থা। এখানে বড়রা বা তুষার, তুহিন, নিহার, হিমেল, অয়ন কেউই নেই আপাতত। তারা সব বাইরে কোরবানির কাছে। শুধু জাকিরা, আম্বিয়া আর আজমিরা আছেন। তারাও চলে গেলেন কাজে এবার মন দিতে। এরা করুক মারামারি। এসব দেখে শুনে চোখ ঘুম ধরে যাচ্ছে। শিশির কুয়াশার দৌড়ি মাঝে নিহার এলো, তার সাথে হিমেল। ওদের ওভাবে দৌড়াতে দেখে ভিতরে এসে থামলো ঠিক শশীর পাশে। শশী নিহারকে এখনও খেয়াল করেনি, তার নজর শিশির আর কুয়াশার দিকে। এদিকে শশী পাশের কারোর উপস্থিতি টের পেয়ে তাকালো, দেখলো তার সেই আর একজন কাঙ্ক্ষিত ব্যক্তি। মনটা নিচে উঠল। এই মানুষটাকে দেখার জন্যই তো এত জলদি এখানে আসার বায়না। মুগ্ধ নয়নে শশী তাকিয়ে রইল। তাকিয়ে থেকে দৃষ্টি প্রাণ সব জুড়িয়ে নিল। নিহার শশীর পাশে থেকেই চেঁচিয়ে বলল, আরে কি করছিস তোরা? পড়ে যাবি তো হুশ। তোমার ভাইকে বলো আমাকে না ছুতে। জাদ্রেল আমাকে নোংরা মাখাবে বলছে। নিহার বিড়বিড়ালো, এই ফাজিল দুটোকে নিয়ে আর পারি না। শশী তা শুনে পাশ থেকে বলল, এদের মাঝে নিঘাত কিছু আছে। এরা যেমন নিজেদের দেখায় তেমন ঠিক না। কথাটা নিহারের কানে যেতেই পাশ ফিরে চাইল। শশীকে দেখে অবাক হয়ে হেসে বলল, আরে শশী, তুমি কখন এলে? আমি তোমাকে খেয়ালই করিনি। শশী বিড়বিড়ালো, তা কেন করবেন? আমাকে তো আপনার চোখেই পড়ে না। এইটুকু বিড়বিড় করে বলে হেসে নিহারকে বলল, এই তো কিছুক্ষণ আগে এসে এদের অপরের অলিম্পিক ম্যাচ দেখছি। নিহার হেসে ফেলল, তারপর বলল, তুমিও ওই কথা বললে? কোন কথা? ওই যে এদের মাঝে কিছু একটা আছে, এরা যেমন নিজেদের দেখায় তেমন না। হ্যাঁ, আমরাও কেন জানি এমনটা মনে হয়। এঁচড় পাকা মেয়ে একটা। নেহার বিড়বিড় করে কথাটা বলল, তারপর বলল, না কিছু নেই, এরা একে অপরের জন্মের শত্রু। শশী বলল, এদের মাঝে কিছু না থাকলেও ভবিষ্যতে কিছু একটা হওয়ার চান্স নিঘাত আছে, আমি হলপ করে বলতে পারি। নেহার তা শুনে বলল, সাদ্দাম আর বুশের যুদ্ধ আরও একবার হওয়ার চান্স থাকলেও এদের মাঝে কিছু হওয়ার চান্স জন্মেও সম্ভব না। বলা শেষ করে শশীকে বলল, দাঁড়িয়ে আছো কেন, এদিকে এসো। বলে চলে গেল নেহার শিশির কুয়াশাকে থামাতে। নেহার যেতেই শশী বিড়বিড় করে বলল, কিন্তু আপনার আর আমার মাঝে কিছু হলেও হতে পারে নেহার ভাই, এবং হওয়ার চান্স আমি বানিয়ে দেব। সেটা হলে তো দোষের কিছু নেই।
এই শশী 2 বছর আগে খালার বাড়ি গরমের ছুটিতে বেড়াতে এসেছিল। আর সেই 2 বছর আগে এসে নিহারকে দেখে নিহারের উপর ক্রাশ খেয়ে ঠাস করে পড়েছিল। বিকাল প্রায় 5:30। সকল কাজিনরা ঘুরতে যাবার প্ল্যান করেছিল। সেই অনুযায়ী সকলে এখন তৈরি হয়েছে, উদ্দেশ্য ঘুরতে যাবে। ইয়াসমিনকে আজ আর আসতে দেয়নি। ইয়াসমিন নিজেও আসেনি, ঈশা এসেছে। এদের সাথে ঘুরতে যাবে। তুহিন বলেছে সে যাবে না, তুষারও যাবে না, কারণ সে ক্লান্ত এখন। বৃষ্টিকে সকলের সাথে যেতে বলেছে। সকলে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল অবধি জিরিয়ে নিয়েছে। এবার বের হবে। কুয়াশা নিয়ে তৈরি হয়ে নিচে নেমে আসলো। তাকে দেখে অয়ন থমকে গেল। মেয়েটার চেহারা অনেক মায়াবী। গোলগাল বাটিচোরা ফোলা ফোলা গালের মুখটা অতি মায়াবী। শরীরের গড়ন একহারা লম্বা, অনেকটা কুয়াশা। 5 ফিট 5 পার হয়ে যাবে। আজ সে পরেছে হালকা আকাশি রঙের পাকিস্তানি বাড়ির লং 3 পিস। হালকা মেকআপ, সাথে পাথরের বড় দুল, চুলগুলো ছেড়ে দেওয়া। অয়ন দেখতে দেখতে ঘোর লাগা কণ্ঠে বিড়বিড় করে বলল, ঠিক যেন এক টুকরো আকাশ থেকে খসে জমিনের মাটিতে পড়েছে। কথাটা পাশে দাঁড়িয়ে থাকা শিশির শুনে নিয়েছে। সে ফোন থেকে মুখ তুলে ভ্রু কুঁচকে অয়নের দিকে তাকালো। দেখল কি জানি এক দৃষ্টিতে কি দেখছে। অয়নের নজর লক্ষ্য করে সেদিকে তাকালো শিশির। দেখল কুয়াশা শশীর সাথে কথা বলছে। মেজাজটা গেল গরম হয়ে। জ্বলে উঠল কেন জানি ভেতরের সব। এই আবলাটা কুয়াশাকে দেখে এমন মন্তব্য করল। কথাগুলো মনে মনে ভেবে নিয়ে শিশির আপন মনে বিড়বিড়ালো, এই আবলাটার মন্তব্য আবলাটার মতোই জঘন্য। রাত 12টার কাঁটা ছুঁই ছুঁই। ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের দিন যেমন উৎসব মুখর হয়, তেমন ঈদের রাতও হয় উৎসব মুখর। তেমনি উৎসব মুখর পরিবেশ আজ রাত। চারিদিকে গান বাজনা, হই হুল্লোড়, রাস্তাঘাটে মানুষ ভর্তি। চারিদিকে তেল মশলা খাবারের সুগন্ধ মোহ করছে। একটা রাত হয়ে গেছে, তবুও যেন মনেই হচ্ছে না রাত 12টা ইতিমধ্যে। সকলে আত্মীয় স্বজন পরিবার লোকজন নিয়ে ঘোরাঘুরি করছে। বিনোদনের জায়গাগুলোতে ঈদের সপ্তাহখানিক তো পাই ফেলা যায় না। এই রাতে গান বাজনা সহ বাজি ফোটানো বাচ্চারা, তরুণরা, বন্ধু বান্ধব নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছে সবাই। শিশিররা রাত 11টার পর বাড়িতে এসেছে। ঈশাকে দিয়ে এসেছে বাড়িতে। তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তবেই বাড়িতে এসেছে। বাড়িতে এসে কেউ আর খাবার খায়নি। এতটা সময় ঘোরাঘুরি আড্ডা এনজয় করে কারোর বোধহয় মন ভরেনি। বাইরে থেকে এসে সকলে আবার প্ল্যান করেছে আজ রাতটা ছাদেই গল্প করে কাটাবে। কেউ অমত করেনি। আনন্দ করাই যায় এমন উৎসবমুখর পরিবেশ সেই বছরে 2বার। তার মাঝে সবসময় তো আর কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, বা কাছেও পাওয়া যায় না। এবার যখন সকলে একসাথে হয়েছে, তবে একটা আনন্দ করা যাক, ক্ষতি বা কী তাতে। ঘুরতে গিয়ে ঘোরাঘুরি বিনোদনের সাথে সকলে শিশির কুয়াশায় ঝগড়ায় বিনোদনও নিতে ভোলেনি। আসল বিনোদন ওরাই দিয়েছে। যে কয়েক ঘন্টা ঘুরেছে তার মধ্যে বেশি মিনিট তারা বোধহয় ঝগড়াই করেছে। পান থেকে চুন খসলেই ঝগড়া। চুরাচুরিটা অবশ্য হয়নি রাস্তায়। আর অয়ন সবসময় কুয়াশার পিছন পিছন ঘুরেছে। এত আদিক্ষেতা দেখিয়েছে, রীতিমতো কুয়াশা বিরক্ত। আসলে এই ছেলেটার এতটা গায়ে পড়া স্বভাব মানায় না। ছেলেরা হবে স্ট্রং পার্সোনালিটি, ছ্যাঁচড়া টাইপ কেন হবে? এই প্রকৃতির ছেলেদের জাস্ট অসহ্য লাগে কুয়াশার ভাষায় ফেভিকল টাইপ। তবে প্রেমে পড়লে একটু আধটু ছ্যাঁচড়া হতেও না হয় ভালোবাসাটা মানুষটা হাতছাড়া হয়ে যায়। পিছন পিছন ঘুরে যদি ভালোবাসা জাহির করতে না পারে, তবে সেটা আবার কিসের ভালোবাসা? ভালোবাসা প্রমাণ করতে একটু আধটু ছ্যাঁচড়া হওয়াই যায়, তাতে ক্ষতি কী? প্ল্যান অনুযায়ী সকলে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছে। বড়রা সকলে ক্লান্ত থাকায় শুয়ে পড়েছে। বৃষ্টি মাদুর এনে বিছিয়ে দিল। সে তুষারকে ধরে এনেছে এবার।
তুষার কাজ করে বিকেলে ঘুমিয়ে সন্ধ্যার আগে উঠে নামাজ পড়ে তার বন্ধুর সাথে ঘুরতে গেছিল। এরপর বৃষ্টিরা আসার পরে এসেছে। মূলত বৃষ্টি কল করে ধরে এনেছে বেচারাকে। ঈদের দিন বাড়িতে এত এত মেহমান থাকতে বাইরে আবার কি? এছাড়া ঘরে বউ আছে, সে ছেলে বাইরে কেন থাকবে? তাই বৃষ্টি ধরে এনেছে। তুষারও বউয়ের জেদে প্রাধান্য দিয়ে চলে এসেছে। সকলে একজোট হয়ে বড় মাদুর এনে বিছিয়ে কিছুটা বালিশও আনলো। ছাদে শুধু লাইটিংয়ের মৃদু টিমটিমে আলো জ্বলছে, সাথে খোলা আকাশে চাঁদের আলোয় চারিদিকে আলো আঁধারি করে উঠে রেখেছে। বৃষ্টি, কুয়াশা, শশী, অনি চারজন দু হাতে করে 8টা বালিশ আনলো। 8টা বালিশ যার যার প্রয়োজন পড়ল নিয়ে নিল। একটা বালিশ কুয়াশা নিয়েছে, আরগুলো সব দখল। কুয়াশা বালিশটা নেওয়া মাত্রই ছাদের রেলিংয়ের সাথে হেলে বসিয়ে, আর ঠিক সেই সময়েই শিশির এসে কুয়াশার পিছন থেকে টান দিয়ে বালিশটা নিয়ে নিল। হয়ে গেল, শুরু হলো তাদের যুদ্ধ। এরা একজন আরেকজনকে শুধু নাড়তে যেটুকু সময় লাগে, কিন্তু চুলাচুলি বাঁধতে দেরি হয় না। শিশির এতক্ষণ অন্য পাশে রিজভির সাথে কথা বলছিল, আর রিজভি শিশিরদের এখানে আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারেনি। তার বড় বোনের ওখানে যেতে হয়েছে তাকে। জানিয়েছে একবারে বুধবারে আসবে। কথা শেষ করে কুয়াশার হাতে বালিশটা কেড়ে নিয়ে শুয়ে পড়ল। শুলো একদম কুয়াশা যেখানে হেলান দিয়ে বসেছে তার ঠিক বাম পাশে। ডান পাশে শশী বসেছে, শশীর পাশে নিহার, আর ওদের চারজনের সামনে পাশে সকলে গোল করে বসে আছে। অয়ন নিচে ছিল মাত্র এলো, এসে দেখলো কুয়াশার পাশে বসার জন্য আর জায়গা নেই। সে চেয়েছিল কুয়াশার পাশে বসে আড্ডা দেবে, কিন্তু হলো আর কই। শিশির ভাই মিহির বলল, শিশির ভাইয়া, তোমরা আবার শুরু করবা? প্লিজ আমাদেরকে আড্ডা দিতে দাও। সারা রাত তোমাদের টম অ্যান্ড জেরি বাস্তব ভার্সন দেখছি, এখন আর শুরু করো না প্লিজ। এই কথা শুনে, কার কথা? কুয়াশা মিহিরের কথায় পাত্তা না দিয়ে বলল, এই তুমি আমার বালিশ কেন নিলে? আবার আমার বালিশ নিয়ে আমারই পাশে শুলে? এই বলে শিশিরের মাথার নিচে থেকে বালিশটা টানতে লাগলো। আবার বলল, বালিশটা দাও আর উঠো আমার পাশ থেকে, সরো এখান থেকে। কুয়াশা টেনেও বালিশটা নিতে পারছে না। এই ছেলের শরীরে এত জোর কেন? শিশির বলল, এই কানি, দেখছিস না কোথাও জায়গা নেই, আর আমার এখানে বসে থাকতে ইচ্ছা করছে না। এখানে শোবার মতো জায়গা পেলাম তাই শুলাম, তা না ছাড়তো মতো দুর্গন্ধযুক্ত গোবর ঠাসার কাছে বসতে। শুতে আমার বয়ে গেছে, মরে যাচ্ছি না আমি। আর রইল কথা বালিশের, তোর নামে কি এতে লেখা আছে? পারলে নিয়ে দেখা। কুয়াশা বালিশ যেমন তেমন ওকে দুর্গন্ধযুক্ত বলল। এতেই তো রাগে আগুন হয়ে উঠল। মুখ তার আগুনের শিখার ন্যায় জলজল করছে। বলল, দেখ খাস্টা মার্কা আবর্জনা, তোর মতো নিজেকে সব সময় দুর্গন্ধ বানিয়ে ঘুরি না আমি। আমাকে দুর্গন্ধ বলার আগে নিজের শরীরের গন্ধটা শোক। দুর্গন্ধে তোর কাছেই টিকতে পারছে না। উঠ 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 বলছি। শিশির এবার দাবানলের ন্যায় জ্বলে উঠল। কত বড় কথা, তার শরীরের দুর্গন্ধ! তার শরীরের সুগন্ধের মুহূর্তে আফিমের ন্যায় মেয়েটা মাতাল হয়, আর এই মেয়ে সেটাকে গন্ধ বানিয়ে বলে দিল। এক লাফে উঠে এক থাবায় কুয়াশার বাহু ধরে নিচে ফেলে দিল, অর্থাৎ ছাদের ফ্লোরে। নিচে ফেলে শিশির কুয়াশার ওপর ঝুঁকে গেল। অনেকটা কাছে ঝুঁকেতে কিঞ্চিত পরিমাণ ফাঁক আছে। কুয়াশা এক বাহু হাত দিয়ে ধরা, আর এক কুয়াশার গলা চেপে ধরল। খুব একটা জোরে ধরেনি, আলতোই ধরেছে। কুয়াশার মুখের ওপর মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই শরীরের গন্ধে কত মেয়েরা পাগল, মাতাল হয়। লাগে আমি আফিম। তোর কাছে তার দুর্গন্ধ মনে হয়? বাইরে মেয়েদের পাশ দিয়ে গেলে আমার চোখের ইশারাও লাগবে না, জাস্ট পাশ দিয়ে যাবে, আমি তাতেই এনাফ। আর বাইরের মেয়ের কথা বাদই দিলাম, তোর চোখের সামনেই এই অনেকেই, দেখ না, সারাদিন আমার শরীরের ঘ্রাণ মিশে থাকতে চায়, সেখানেই তোর এত বড় কথা বলার সাহস কী করে হয়? শিশিরের বাঘের মতো থাবা দিয়ে ধরা থেকে শেষ বলা কথা অবধি এতটাই দ্রুত হলো যে উপস্থিত সবাই হাঁ তো হয়েইছে, সাথে ভড়কেও গেছে। ফিসফিস করে বলা কথাগুলো
অবশ্য কারোর কান অবধি পৌঁছায়নি। কিছুক্ষণের মাঝে সকলে কথা বলার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। আর কুয়াশা, সে তো কথাই ভুলে গেছে। সে এখনও ডোজটা গিলতে পারেনি। এদিকে শিশির নিজেও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে যে ও কি করছে। রাগে ওর শরীর রি করছে। তার ব্যক্তিত্বে লেগেছে কুয়াশার কথা। নিজের অহংয়ে এসে ঠেকেছে কুয়াশার ব্যঙ্গ করাটা। শিশির কুয়াশাকে এমনভাবে নিচে ফেলেছে যে পাশ থেকে শুধু শশীরই চোখ পড়ল। ওদিকে শারীরিক দূরত্বটা বাদবাকি কেউ সেটা ঠাউর করতে পারেনি, কারণ আড়াল করা। কিন্তু যে কুয়াশাকে বাঘের ন্যায় থাবা দিয়ে নিচে ফেলেছে এটা সবাই দেখেছে। ওই সময়টুকুই মাঝে শিশির আবার ফিসফিস করে বলল, এখন বল, দুর্গন্ধ পাচ্ছিস না আমার শরীর থেকে, নাকি অন্য কিছু পাচ্ছিস? কুয়াশা এবার জ্ঞান এলো। সে আকস্মিক থাবাটা এখনও হজম করেনি। পিঠে লেগেছে তার। যেভাবে ফেললো, লাগারই তো কথা। তুষার এবার রামধমক দিয়ে শিশিরকে ধমকে উঠল পিছন থেকে। শিশির, কি হচ্ছে কি? এটা কোন ধরনের অসভ্যতামি? ছাড় ওকে, লাগছে ওর। ওভাবে ধরে ফেললি কেন তুই? যদি মাথা ফেটে যেত। ফাজলামোর একটা লিমিট থাকে। শিশির, ছাড় ওকে। ভাইয়ের ধমক খেয়ে শিশির এবার কুয়াশাকে আতঙ্কিত মাখা চেহারার দিকে তাকালো। ছাদের লাইটিংয়ের মৃদু আলো জ্যোৎস্নার আলো মিলিয়ে কুয়াশার আতঙ্কিত চেহারা অতি কাছে থেকে স্পষ্ট দেখতে পেল। এতটা কাছ থেকে আবার না চাইতেও চলে এলো। উফ! শিশির সাথে সাথে ছেড়ে দিল কুয়াশাকে। মেজাজটা ভেতর থেকে গরম হলো। যত চাচ্ছে কাছ থেকে না যেতে তত কাছে চলে আসছে। এই রাগ যে কেন আসে, যত দোষ একমাত্র আমারই রাগে। শিশির আমতা আমতা করে বলল, আমি অমন ধরতে চাইনি। মাথা গরম হয়ে গেছিল ওর কথায়। তোদেরই মারামারি কবে বন্ধ করবি? এগুলো কোনো সময় না বড় কোনো ক্ষতি কারণ না হয়ে যায়। বড় হচ্ছিস, এখন আর ছোট নেই। তুষারের কথায় প্রত্যুত্তর করল না শিশির। কুয়াশা এখনও ঘোরের মধ্যে আছে। শিশিরে ওই রকম ধরে নিচে ফেলার জন্য যতখানি না পিঠে লেগেছে, তার থেকে শিশিরের কথাগুলো অদ্ভুত লেগেছে। আর কোনো কথা বলল না কাউকে নিয়ে। আস্তে আস্তে সকলে নানান বিষয় নিয়ে আড্ডাতে মাতল। তুষার বৃষ্টির কোলের উপর মাথা দিয়ে শুয়ে ঘুমিয়ে গেছে গল্প শুনতে শুনতে। বেচারা বউয়ের শুধু মন রাখতে এসেছিল, এখন সবার গল্প শুনতে শুনতে ঘুমে তলিয়ে গেছে। শিশির কুয়াশার পাশেই শুয়ে ফোন টিপছে। তুহিন আসেনি এখানে। এই আসরে শশী আর কুয়াশাও কণ্ঠ বেশি শোনা যাচ্ছে। গল্পে গল্পে রাত 1:30 বেজে গেছে। হিমেল ঘুমিয়ে গেছে। শশীর কথায় ঝুলি ফুরিয়ে সে এখনও রেলিংয়ের সাথে হেলান দিয়ে ঢুলছে। বৃষ্টি, অনি, কুয়াশা, অয়ন, নিহার, মিহির আর শিশিরের 2 মামাতো ভাই সাব্বির আর সাব্বির গল্প করছে এখনও। শিশির মাঝে মাঝে কথা বলছে। একসময় শশী ঘুমে বিভোর হয়ে নিহারের বুকের ওপর এসে পড়ল, কারণ নিহার কাত হয়ে শশীর দিকেই ছিল। চমকে নিহার তাকালো, দেখল শশী ঘুম। বৃষ্টি বলল, মেয়েটা ঘুমিয়ে গেছে। মিহির বলল, ও তো বাড়িতে এত রাত কখনোই জাগে না। নিহার বলল, আচ্ছা ঘুমো, সমস্যা নেই, বলে নিহার কি মনে করে যেন আলতো করে শশীর মাথাটা নিজের কোলের ওপর নিয়ে নিল, নয়তো ওর ঘাড়ে ব্যথা হতো। শশীর ঘুম ভেঙে গেল। পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায়। যখন বুঝল সে তার প্রিয় মানুষের কোলের উপর, তখন মনটা নেচে উঠল। সাথে সাথে চোখ বন্ধ করে নিল। এই চোখ দুনিয়া উল্টে গেলেও সকালের আগে সে আর খুলবে না। এভাবে রাত কাবার করবে। একসময় কুয়াশাও চোখের ঘুম এসে হানা দিল। ঘুমে তার চোখ বুজে আসছে। উপস্থিত কারোর কথায় আর ধারণ করতে পারছে না তার মস্তিষ্ক। ঘুমের প্রভাবে মস্তিষ্কে তার আর গল্পের থেকে ঘুমকে বেশি প্রাধান্য দিতে বলছে। তাই সে ঘুমকেই প্রাধান্য দিল। হেলান দিয়ে ঘুমে তলিয়ে গেল। বৃষ্টিরা গল্পে মগ্ন থাকায় দেখল না কে জেগে আছে আর কে ঘুমিয়ে গেছে। কুয়াশা গভীর ঘুমে চলে গেল। একসময় সেও গড়িয়ে শিশিরের বুকের উপর পড়ল।
শিশির হেলান দিয়ে ফোন টিপছিল। শুয়ে থেকে পিঠ লেগে গেছিল বলে বুকের ওপর ধরাম করে দিয়ে পড়তে দেখে ভড়কে গেল। তারপর দেখল এ আর কেউ না, তারই একমাত্র শত্রু। কুয়াশা ঠাস করে পড়াতে ঘুম হালকা হয়ে গেল, কিন্তু পুরোপুরি কাটল না। শিশির কুয়াশার মাথা ধরে জোরে ধাক্কা দিয়ে বলল, এই আদব কায়দাহীন বেয়াদব, আমার বুক থেকে তোর বালিশ মনে হচ্ছে নাকি বিছানা? ওঠ। কুয়াশার ঘুমটা ভেঙে গেল, ধরপড় করে উঠে বসল। সদ্য হানা দেওয়া ঘুমটা ভেঙে যাওয়াতে বেজায় বিরক্ত হলো। সে ভুরু কুঁচকে বলল, নিজেকে কি ভাবিস বলতো? গলা চুলকানোর গোডাউন একটা, সাধে কি আর বলি বুনো ওল। এই বলে বিড়বিড় করে বলল, বুলডা। ঘুমটাই দিল ভেঙে। এদিকে শিশির রাগ নিয়ে মারল চাটি কুয়াশার মাথার উপরে। বলল, তুই তুকারি করবি তো দেব একদম আউড়িয়ে ছাদের নিচে। যারা জেগে আছে তারা কপাল চাপড়ে মাথায় হাত দিয়ে বসে আছে। এদের কিসে লাড়া দেয় সারাক্ষণ, শয়তানে নাকি অন্য কিছুতে, কে জানে। বৃষ্টি বলল, চলো সব ঘরে গিয়ে শোবে। সবাই ঘুমিয়ে যাচ্ছ, আর থাকতে হবে না, ওঠো। সকলে সম্মতি দিয়ে উঠে পড়ল একে একে। কুয়াশা ঢলতে ঢলতে উঠল। বৃষ্টি তুষারকে ডেকে বলল, কিন্তু কথা হচ্ছে, এখন এই মরার মতো ঘুমালিকে শশীকে কে তুলবে? নিহার সহ সকলে হাজার ডাক দিয়েও তুলতে পারল না। মিহির জানালো, এর ঘুম অতি গাঢ়, কিন্তু বান্দা এত ডাক দিয়েছে, উঠছে না কেন? উপায় না পেয়ে কুয়াশা বলল, ওকে কোলে করে কেউ দিয়ে আসো। কথা হচ্ছে, কোলে নেবে তো ঠিক আছে, কিন্তু নেবেটাকে? মিহির কুয়াশার 1 বছরের বড়, অনেকটাই ছোট। তার উপর শরীরের স্বাস্থ্য তেমন হয়ে ওঠেনি সেই হিসেবে, এমনটাই জানালো। আর তুষার ঘুমে এখনও ঢুলছে। সাব্বির নিতে পারবে না বলে দিল। আর অয়ন সাথে তো অনেক দূরের সম্পর্ক। শিশির বলল, আমি নিচ্ছি দে। তা শুনে নিহার বলল, থাক, তোকে নিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। কুয়াশা, তোর ঘরেই তো থাকবে না? বলল, হ্যাঁ, আমার ঘরেই দিয়ে এসো। এদিকে নিহারের কথায় শশীও ঘুমের মাঝে মনে হলো হাসি ফুটে উঠল, কিন্তু কেউ সেটা খেয়াল করল না। এই মেয়ে যে ড্রামা করছে সেটা সকলে যদি একবার জানতো। শেষমেশ নিহারই কোলে তুলে নিল শশীকে। কোলে নিতেই শশী আষ্টে পিষ্টে নিহারের গলা জড়িয়ে ধরল। নিহার গেল ভরকে, শশীর দিকে তাকালো, দেখলো চোখ বন্ধ, কিন্তু এমনভাবে ধরল তার মাথায় একটা কথা এলো, এ কি আদৌ ঘুমে আছে? গল্পটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্লিজ।